কয়লা পাচার মামলার ক্ষেত্রেও কি এবার পদক্ষেপ নেওয়া খুব কাজ শুরু হলো, কারণ গ্রেপ্তার করা হয়েছে বুদবুদ থানার প্রাক্তন ওসিকে। রাজ্য পুলিশের অফিসার মনোরঞ্জন মণ্ডলকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুজয়, সঙ্গে রয়েছেন সুজয়। কয়লা পাচারের নতুন যে মামলায় ইডি তদন্ত করছিল, সেই মামলায় মনোরঞ্জন মণ্ডল তাকে দীর্ঘদিন ধরে খোঁজ করছিলেন তদন্তকারীরা। একাধিকবার তাকে নোটিশ দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার নোটিশ তো জারি ছিল। দীর্ঘদিন সে কার্যত তদন্তকারী সংস্থাকে এড়িয়ে চলছিল। অবশেষে আজকে তিনি হাজিরা দিয়েছিলেন এবং হাজিরা দেওয়ার পর তদন্তে সহযোগিতা করেননি, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। সেই জন্যই এই মনোরঞ্জন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এই মনোরঞ্জন মণ্ডল এই কয়লা পাচারের অন্যতম গুরুত্বপূর্ণ একজন কিংপিন, তার কারণ তার মাধ্যমে কয়লা বিভিন্ন রুটে পাচার হতো এবং কয়লা পাচারের জন্য কয়লা যে সরকারি নথি সেটা জাল করে বিক্রি হতো। ফলে একজন কিংপিন, এবং তার থেকে বাকিদের কাছে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা যে দীর্ঘদিন ধরে কিভাবে মনোরঞ্জন মণ্ডল এই কারবার চালাচ্ছিল আর কারা কারা জড়িত রয়েছে, প্রভাবশালীদের যোগ কি ছিল সেটা বের করার চেষ্টা করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কারণ মনোরঞ্জন মণ্ডল তিনি এই কয়লা পাচারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতেন, সেরকমই বারবার অভিযোগ উঠে এসেছে। তাকে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কিন্তু তিনি সঠিক উত্তর দেননি। সেই অসহযোগিতার জায়গা থেকেই তাকে আজ গ্রেপ্তার করে ইডি। কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্রে আজ ঝড় বৃষ্টিতে বাজ পড়েছে এবং তার জন্য বিপত্তি, আগুন ধরে গিয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি অংশে। বিস্তারিত জানাবেন প্রতিনিধি সৌমেন, সঙ্গে রয়েছেন সৌমেন। এই বিষয়ে আপডেট তো অবশ্যই তোমার কাছে জানবো, তার পাশাপাশি এটাও জানার চেষ্টা করবো এই তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি অংশে যে আগুন লেগেছে তার প্রভাব কি এলাকায় পড়বে? দেখো শর্মিষ্ঠা, আজকে ঠিক সন্ধ্যে 8:30 নাগাদ টারবাইন 3 নম্বর টারবাইনের উপরে একটি বজ্রপাত হয় এবং বজ্রপাত হওয়ার ফলে টারবাইন ভেঙে পুরো নিচে পড়ে যায় এবং সেখানে নিচে দুটি জেনারেটর ছিল এবং সেই জেনারেটর দুটি আগুন লেগে যায়। তার ফলে বিস্তীর্ণ এলাকায় আগুন লাগে। ফলে সেই সময়ই কারখানা কর্তৃপক্ষ তাদের দুটো যে নিজস্ব ছিল অগ্নি নির্বাপক গাড়ি, সেটা দিয়ে তাদের কোনো রকমের পরিস্থিতি মোকাবিলা করে এবং তারপরে যেখানে শ্রমিকরা ছিল সেখান থেকে তাদের তুলে আনা হয়, মানে নিরাপদে আশ্রয় নিয়ে আসা হয়, বার করি না। কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বিস্তীর্ণ এলাকাতে এখনো লোডশেডিং হয়েছে, কারেন্ট নেই। তবে কর্তৃপক্ষ বলছেন যে আমরা চেষ্টা করছি দ্রুত অবস্থার উন্নতি করার, এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি দেয়নি। ধন্যবাদ সৌমেন। এবার রাজ্য রাজনীতির অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখা যাক। তৃণমূলের তহবিল থেকে লেনদেন বন্ধ করতে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিলেন অরূপ বিশ্বাস। 12ই জুন লেখা সেই চিঠি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের দাবি অরূপ আর কোষাধ্যক্ষই নন তৃণমূলের, তাহলে তিনি চিঠি লিখলেন কোন অধিকারে? এই নিয়েই এখন যত শোরগোল। বিজেপির কটাক্ষ, ফান্ড যেখানে অরূপও সেখানে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আবার এ ব্যাপারে অরূপ বিশ্বাসকে সমর্থন জানিয়েছেন। ফলে অরূপের বিশ্বাস এখন কোন দিকে তা নিয়ে ঘোর সংশয়। বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন মেসি, আর এদিকে মেসি কাণ্ডে পুলিশে হাজিরা না দেওয়ার হ্যাটট্রিক করা অরূপ বিশ্বাস কি দলীয় তহবিলের প্রশ্নে আত্মঘাতী গোল করে ফেললেন? ওটা দলের ব্যাপার, ওটা নিয়ে এখন এই মুহূর্তে কিছু বলবো না। তৃণমূলে আসল নকল নিয়ে আইনি লড়াই চলছে কলকাতা হাইকোর্টে। ভাঙন ধরেছে সংসদীয় দলে। 15 বছর সরকার চালানো দলটার শিরে সংক্রান্তি দশা। ঠিক এই পরিস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। TV9 বাংলার হাতে এসেছে 12ই জুনের সেই চিঠি। কলকাতায় HDFC ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখার ম্যানেজারকে দেওয়া চিঠিতে অরূপ লিখেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে জানাচ্ছি যে দলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে গুরুতর জটিলতা দেখা দিয়েছে। বিপক্ষ শিবিরের দাবি তৃণমূলের সবকিছুই তাদের হাতে, যার ফলে তৃণমূলের নামে থাকা দলীয় তহবিলের ব্যবহারের দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই সংগঠনের তহবিল থেকে যে কোনো রকম লেনদেন আটকাতে ব্যবস্থা নেওয়া হোক, যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে স্থিতাবস্থা বজায় থাকুক। 58 জন বিধায়ক এবং 20 জন সাংসদ বিদ্রোহী হয়ে উঠেছে, তারও উল্লেখ করা হয়েছে চিঠিতে। চিঠিটি 12ই জুন লেখা হলেও 16ই জুন তা রিসিভ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তৃণমূলের অ্যাকাউন্ট আপনি ফ্রিজ করতে বলেছেন, এটা নিয়ে পরে বলবো। আপনি কি ফ্রিজ করতে বলেছেন? এটা নিয়ে পরে বলবো। তৃণমূল বলছে আপনি আর কোষাধ্যক্ষ নেই। এটা পরে বলবো। আপনাকে কি দল এই সময় তাহলে বিপদে ফেলে দিল? না, পরে বলবো। যেই অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে, সেটাকে ভেবেই হয়তো তিনি চিঠি দিয়ে প্রমাণ করলেন ফান্ড যেখানে উনিও সেখানে। সূত্রের দাবি অরূপ বিশ্বাসের চিঠিতে মান্যতা দিচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ। তার কারণ 5ই জুনের বৈঠকে তৃণমূলের কোষাধ্যক্ষের দায়িত্ব পান শুভাশিস চক্রবর্তী।
ব্যাংক কর্তৃপক্ষকে সেই তথ্য জানানো হয় বলে সূত্রের খবর। এখানেই প্রশ্ন উঠছে অরূপ বিশ্বাসের উদ্দেশ্য নিয়ে। 15 বছর ধরে মন্ত্রিত্ব সামলানো তৃণমূল নেতা কি জেনে শুনে সেম সাইড গোল করলেন, নাকি অন্য কোনো অঙ্ক? দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন, কিন্তু 5ই জুন দল সিদ্ধান্ত নিয়েছে যে 5ই জুন কোষাধ্যক্ষ পদে আসছেন শুভাশিস চক্রবর্তী। ফলে 5ই জুন থেকে দল শুভাশিস চক্রবর্তীকেই কোষাধ্যক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ফলে যে বিষয়ে নানা ধরনের সব চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে দলের সিদ্ধান্ত এটা সকলের কাছে একটু পরিষ্কার করে বলে দেওয়া, যাতে কোনো বিভ্রান্তির অবকাশ না থাকে। 2025-এর 31শে মার্চ নির্বাচন কমিশনে জমা দেওয়া আয় ব্যয়ের হিসেব অনুযায়ী তৃণমূলের মোট সম্পত্তির মূল্য 1018 কোটি টাকার বেশি, ফিক্সড ডিপোজিট 7 কোটি 15 লক্ষ টাকার বেশি, বিনিয়োগ প্রায় 250 কোটি টাকা, ব্যাংকে গচ্ছিত নগদ 681 কোটির কিছু বেশি, বিভিন্ন খাতে রাখা আছে আরও প্রায় 80 কোটি টাকা। কেউও যেন, অরূপ বিশ্বাসের টিমও যেন এ টাকা তুলতে না পারে। এ টাকা তো পাবলিক মানি, করতে গেলে এই টাকা ভারতবর্ষের অর্থনীতি পাল্টে দেবে এরা। এদের ভালো করে ঝাড়া পোঁছা করতে হবে। এবার এই তহবিলের ভবিষ্যৎ কি? বিশ্বকাপের মেসির আর্জেন্টিনার লক্ষ্য যতটা স্পষ্ট, ততটাই কি স্পষ্ট অরূপ বিশ্বাসের উদ্দেশ্য? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আজ আলিপুর আদালত চত্বরেও ডিম হামলার মুখে পড়তে হলো অরূপ বিশ্বাসকে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে লক্ষ্য করে চোর স্লোগান আইনজীবীদের একাংশে। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। অবশেষে পুলিশকে উদ্ধার করে অরূপ বিশ্বাসকে। পুলিশের গাড়িতে ওঠার সময় অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ডিমও ছড়ে বিক্ষোভকারীরা। বন্ধ হয়ে যাবে, একটু জানলাটা খুলে দিন, আমরা কিচ্ছু করবো না। দাদা সরে যান না আপনি। দিদি কি হাতে কি? হাতে আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার, সুতরাং আমি ভ্যারাইটিস রান্না করি, তো এটা নতুন আইটেম করছি আমি। কিন্তু আপনার আমার যেটা ভুল হয়েছে 3.5 লাখ আমুল বাংলার লাইভ শোতে, সুতরাং এখানকার লাইভ শোতে আমি করতে চাই একটা নতুন ধরনের আইটেম। হলুদা দাদা, ও দাদা, সিগারেট খাচ্ছি, সিগারেট খাচ্ছি। দাদা একটু মুখটা দেখান আপনি, আমরা কিছু করবো না আপনাকে। করছি না কিছু, একটু মুখটা দেখাতে বলছি। তা আমি কি বাইরের থেকে এসছি নাকি? অরূপ বিশ্বাস বহু লোক একটা আত্মীয় করছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিরিয়াল আর্টিস্টদের সঙ্গে দেশ লাইক সম্পর্ক করেছে, টাকা আত্মসাৎ করেছে, ওখান থেকে বের করো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অরূপ বিশ্বাসকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছে এবং একেবারে কিন্তু জানলা দরজা খুলে বিক্ষোভ, জানলার উপরে থাপ্পড় মেরে জানলা দরজাকে কেন্দ্র করে বিক্ষোভ, পা দিয়ে লাথি পড়ছে। এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে। একজন চোর, দর্শক, খুনি কেন থাকবে আজকে? থাকবে কারশুপিতে। একটা লয়ারের শেরেস্তায় থাকার কার আছে? আজকে সিনেমাটিদের লিজ্জত লুণ্ঠন করেছে। গরিব সিনেমাটিস আজকে যারা আজকে জীবনে দাঁড়াবে, তারা দাঁড়াতে পারেনি। লয়ারের চেম্বারের বাড়ির সামনে রয়েছেন, চেম্বারের ভেতরে রয়েছেন, তার বাইরে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। অরূপ বিশ্বাস বেরোতে হবে, এখানে বেরোতে হবে, অরূপ বিশ্বাস বেরোতে হবে। নবান্নের ভিতরে ভিআইপি জোনে পৌঁছে গেল এক যুবক। ভিতরে ঢুকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কনভয়ের ছবি তুলতে শুরু করেন। মুখ্যমন্ত্রী কনভয়ে থাকা সিআরপিএফ জওয়ানদের নজরে পড়তেই অ্যাকশন নেওয়া হয়। খবর যায় ডিরেক্টর অফ সিকিউরিটির কাছে। তড়ি ঘড়ি আটক করা হয় যুবককে। যুবকের নাম পঙ্কজ কুমার। কেন মুখ্যমন্ত্রী কনভয়ের ছবি তোলা হচ্ছিল যুবকের কাছে তা জানতে চেয়েছে পুলিশ। আর জিজ্ঞাসাবাদের পর যুবককে এসটিএফ এর হাতে তুলে দেয় হাওড়া পুলিশ কমিশনারেট। আপনাদেরকে আরো একবার জানাই, স্বাভাবিকভাবে নবান্ন এলাকায় আমরা জানি হাই সিকিউরিটি জোন, এবং সেই হাই সিকিউরিটি জোনে কি করে এক যুবক পৌঁছে গেল, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী নিয়ে কুণাল ঘোষের আবদার ওড়ালেন মুখ্যমন্ত্রী। আগের মতোই প্রাক্তন মুখ্যমন্ত্রী Z+ নিরাপত্তা বহাল থাকে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা রক্ষীও স্থায়ী নয়। নিরাপত্তা রক্ষী হিসাবে পছন্দের পিএসও পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতাপন্থী তৃণমূল বিধায়কদের সাফ জানিয়ে দেন শুভেন্দু। এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি বলছি, আমি হ্যাঁও বলছি না, নাও বলছি না, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। বিজেপির নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রশিক্ষণ শিবির, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রশিক্ষণের আয়োজন। পাশাপাশি প্রধানমন্ত্রী রাজ্যে আসার আগে বিশেষ বৈঠকে বিজেপি মন্ত্রী হিসেবে কি উচিত নয় সে বিষয়ে পাঠ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশিক্ষণ দেবেন শ্রমিক ভট্টাচার্য, সুনীল বনসল। বিজেপির ভাবমূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ এলাকায় জনপ্রতিনিধিদের কি ভূমিকা হবে সে বিষয়েও মন্ত্রীদের মারফত বার্তা পাঠাবেন মুখ্যমন্ত্রী।